দ্য ম্যাথ কো ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই। দেখো, আজ আমার ক্লাসের আলোচিত মূল বিষয় হচ্ছে লগারিদম। তোমরা যারা নন সায়েন্স ব্যাকগ্রাউন্ড রয়েছো বা যারা নিচু ক্লাসতে পড়ছো, ক্লাস 9-এ তো লগারিদম রয়েছে, তাছাড়া বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ, প্রত্যেকের জন্য আজকের এই স্পেশাল ক্লাসটা আমি খুব সহজে বোঝানোর চেষ্টা করবো। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পারবে। চলো তাহলে দেখা যাক। দেখো, নর্মালি কি আমরা যদি মনে করি এ স্কোয়ার ইকুয়াল টু 4, তাহলে তোমার এক্ষেত্রে এ এর মান তুমি কি করে বের করবে? আমি এক্স ধরলাম, এক্স স্কোয়ার ইকুয়াল টু 4। তাহলে তুমি এক্স এর মান কি করে বের করবে? তাহলে এক্স ইকুয়াল টু কি হয়? রুট ওভার প্লাস মাইনাস 4, তাহলে কি প্লাস মাইনাস 2 বেরিয়ে গেল। বা তুমি কি করতে পারো, আরেকটা 2 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 4 মনে করলাম। এক্ষেত্রে তুমি কিভাবে করবে সমাধান? এক্ষেত্রে এই এক্স এর ভ্যালু তুমি কি করে বের করবে? সূচকের নিয়ম অনুসারে কি, যদি বেস সমান হয় তাহলে তাদের পাওয়ার সমান হবে। তাহলে এই ক্ষেত্রে আমি কি পাই? এক্স ইকুয়াল টু 2 পাচ্ছি, সমাধান পেয়ে গেলাম। তাহলে এই ক্ষেত্রেও সমাধান পাচ্ছি, এই ক্ষেত্রেও সমাধান পাচ্ছি। আমি এইটাকে আরেকটা ভাবে কি করে করতে পারতাম? এক্স এটা, তাহলে কি পাওয়ার সমান হলেও তাহলে বেস সমান হয়, সেক্ষেত্রেও তাহলে এক্স ইকুয়াল টু 2 আসছে। তুমি যেভাবেই করো না কেন, এই ক্ষেত্রে এক্স ইকুয়াল প্লাস মাইনাস 2 আসে, এই ক্ষেত্রে কি আসে? এক্স ইকুয়াল টু 2 আসে। তাহলে যদি প্রশ্নটা এভাবে থাকে যে 2 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 5, তাহলে বলো এই ক্ষেত্রে তুমি এক্স এর মান কি করে বের করবে? এই সাধারণ নিয়মাবলী অ্যাপ্লাই করে কি তুমি এই এক্স এর মান এখানে তুমি কোনো কিছু বের করতে পারবে? যে তুমি কি মনে করলে এখানে এখানে তুমি কি, এটা তো 5 আছে সংখ্যা, তাহলে এইকে তুমি কিভাবে কোনো একটা বর্গ আকারে লিখবে? তাহলে তুমি কিভাবে করবে? সেক্ষেত্রে করা পসিবল নয়। এই টাইপের অঙ্ক করার জন্য যে নিয়ম বা যে পদ্ধতি অ্যাপ্লাই করা হয় সেটাই হচ্ছে লগারিদম। তাহলে আশা করি তোমরা লগারিদম ব্যাপারটা বুঝতে পারছো। দেখো, তোমরা ইনিশিয়ালি তোমরা যদি লগারিদমের সংজ্ঞা মুখস্থ করে সেটাকে বোঝার চেষ্টা করো, তোমাদের কাছে অনেক জটিল মনে হবে লগারিদম। তোমরা লগারিদম কেন প্রয়োজন, কখন লগারিদম অ্যাপ্লাই করো, সেইটা যদি ভালো করে বুঝতে পারো, তোমাদের ক্ষেত্রে কিন্তু লগারিদমটা অনেকটা ইজি হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে লগারিদমের সংখ্যাটা কি আসবে? আমি যদি কোন এই যে সংখ্যা, এই যে সংখ্যা 5, এর যদি আমি লগারিদম কিনি, এই যে দুই বেসের সাপেক্ষে যদি নিই, তাহলে আমি এক্স পাবো। অর্থাৎ এক্ষেত্রে লগারিদমের সংজ্ঞা অনুযায়ী কি বলা আছে? লগ 5 কোন বেস? 2 বেস, এটা নিলে তার মান কি হবে? এক্স হবে। বুঝতে পারছো? তাহলে লগারিদমের সংজ্ঞা অনুযায়ী কি পেলাম? তাহলে এক্স এর মান পেয়ে গেলাম, যে এক্স এর মান কি? লগ 5 2 বেসের, তাহলে পেয়ে গেলাম। তাহলে এক্ষেত্রে এবার আমাদের লগারিদমের, এবার তুমি যদি লগারিদমের সংখ্যাটাকে বোঝার চেষ্টা করো, দেখবে তোমার ক্ষেত্রে অনেকটা বোঝা ইজি হয়ে যাবে। তাহলে চলো এদের সংখ্যাটা দেখা যাক। দেখো, তোমাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে কি এক্স ইকুয়াল টু, এই ক্ষেত্রে তো প্লাস মাইনাস 2 আসলো, কিন্তু এই ক্ষেত্রে এক্স ইকুয়াল শুধু 2 কি করে হচ্ছে? তাহলে দেখো, তুমি এখানে এক্স এর জায়গা +2 বসালে তুমি দেখবে তার স্কোয়ার করলে 4 এর সঙ্গে সমান হচ্ছে। তুমি -2 দিয়ে তার স্কোয়ার করলেও সেটাও দেখবে কি 4 এর সঙ্গে বা 2 স্কোয়ারের সঙ্গে সমান হচ্ছে। তাহলে বুঝতে পারলো? তাহলে প্রতি ক্ষেত্রেই কিন্তু ঠিক। তাহলে আমরা কখন লগারিদম কি অ্যাপ্লাই করবো সেটা তোমরা আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো, সংখ্যাটা লগারিদমের সংখ্যাটা কি বলা আছে? a টু দি পাওয়ার x ইকুয়াল টু m। এই ক্ষেত্রে লগারিদমের কি বললাম, যে কখন লগারিদমটা আসে? যখন এই টাইপের, যেমন 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু 5, যখন এমন টাইপের কোন এক্সপ্রেশন আসে, সেক্ষেত্রে আমার কি লগারিদম যাই হোক সংখ্যাটা সেক্ষেত্রে আসবে। তাহলে কি এক্ষেত্রে আমার সংখ্যাটা কি আসছে? যদি আমি এই সংখ্যা m কে a বেসের সাপেক্ষে লগারিদম করি, বা আমি বোথ সাইডে a বেসের সাপেক্ষে লগারিদম নেই, তাহলে সেক্ষেত্রে আমি এর মান পাবো, এক্স এর মান পাবো। এক্ষেত্রে এ এমটা কি পজিটিভ, আর এটা কখনোই কিন্তু কি হবে না, একের সঙ্গে সমান হবে না। আর এই ফর্মটা সূচকে করে এসেছি, এটাকে কি বলে? ঘাত, বেস বা নিধন বলা হয়। আর তার পাওয়ার কি, পাওয়ার এটাকে উপরে যেটা থাকে সেটাকে কি বলে? পাওয়ার বা ঘাত বলা হয়। তাহলে এক্ষেত্রে আমরা সংজ্ঞা থেকে কি দেখবো? সংজ্ঞায় কি বলা আছে? এক্স এর মান কি হবে? এ বেসের সাপেক্ষে এম সংখ্যার লগারিদম।
এ বেসের সাপেক্ষে এম সংখ্যার লগারিদম নেওয়াকেই বলা হয় এক্স। তুমি এটাকে কি বলতে পারো, এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এম হলে এক্স ইকুয়াল টু কি হবে, লগ এ এম হবে। আবার যদি এরকম হয় লগ এ এম ইকুয়াল টু এক্স হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে, এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এম, মানে উল্টোটা ভাইস ভার্সা হবে। যদি এইটা হয় সেক্ষেত্রে এইটা হবে, যদি এইটা হয় সেক্ষেত্রে আবার এইটা হবে, মানে উল্টোটা। তুমি এইটা ধরে নিলে তুমি এইটা পাবে, এইটা ধরে নিলে কি হবে, এইটা পাবে। বুঝতে পারলে যেটা আশা করবো। তাহলে আমি সিম্পলি যেটা আমাদের যে এক্সাম্পলটা একটু নিলাম, টু টু দি এক্স ইকুয়াল টু 5, তাহলে এক্ষেত্রে এ এর মান কত, এক্স এর মান কত আসবে, যদি তুমি কি এই সংখ্যা 5-এর লগারিদম নাও কোন বেসের সাপেক্ষে, 2 বেসের সাপেক্ষে, তাহলে তুমি এক্স মান পাবে। অর্থাৎ এক্স ইকুয়াল টু লগ 2, তাহলে পেয়ে গেলাম আমরা এক্স এর মান। তাহলে বোঝা গেল লগারিদমের সংখ্যাটা বোঝা গেল। তাহলে এবার লগারিদমের কিছু টাইপ আমরা দেখব। দেখো লগারিদমের ক্ষেত্রে কিন্তু বেসটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে বেসটা কিভাবে গুরুত্বপূর্ণ, দেখো যখন আমরা যে কোনো বেস নেব, তুমি সেটা 2 3 এ বি সি ডি যাই বেস নাও না কেন, সেক্ষেত্রে আমরা ন্যাচারালি কি লগারিদম বলে এটাকে বুঝি। লগ অফ এ বেস, এখানে তুমি 10 ধরতে পারো, সেটা যে কোনো বেস ধরলে সেটাকে ন্যাচারালি আমরা কি লগারিদম বলে থাকি। কিন্তু যখন আমার সেই বেসটা 10 হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু আমরা তাকে আলাদাভাবে একটু ক্লাসিফাই কি করতে পারি, তুমি কমন লগারিদম বলতে পারো বা সাধারণ লগারিদম বলতে পারো এই বেস 10 যখন থাকবে। আর অনেক ক্ষেত্রে কি দেখা যায়, যখন দেখা যাবে কি শুধু তুমি লগ 9 দেখতে পাচ্ছ, অর্থাৎ লগ 9 কথার অর্থ তোমাকে বুঝেই নিতে হবে বেস এক্ষেত্রে 10 আছে। অনেক ক্ষেত্রে বেসটা কি উচ্চ থাকে, সেটা দেওয়া থাকে না, তোমাকে বুঝে নিতে হবে কি যে বেস কত আছে, 10 আছে, 10 যে লগ 2 দেওয়া আছে। তাহলে এক্ষেত্রে বেসটা দেওয়া আছে না, তুমি এটাকে তোমাকে ধরে নিতে হবে লগ 10 বেসের 2, অর্থাৎ লগ যে 2 এর যে লগারিদম 10 বেসের সাপেক্ষে হচ্ছে। তাহলে এক্ষেত্রে তাহলে এটা বুঝে গেলে। এবার যদি বেসটা ই হয়, ই বলতে যে ট্রান্সিডেন্টাল রেশন নাম্বার ছিল, সেই ইটা কি যার ভ্যালু 2 থেকে 3 এর মাঝখানে রয়েছে। যদি বেসটা ই হয় সেক্ষেত্রে তাকে স্বাভাবিক লগারিদম বা ন্যাচারাল লগারিদম আমি বলবো। এরকম এই পদ্ধতিতে কি গ্রিগরীয় পদ্ধতি বলে এই ক্ষেত্রে যে লগারিদম গুলো করা হয়। আর এই ক্ষেত্রে যারা বেসই থাকে সেক্ষেত্রে যে লগারিদমের অপারেশন গুলো করা হয় সেটাকে আমরা কি বলবো, নেপিয়রীয় পদ্ধতি। আর এক্ষেত্রে লগ ই বেস, এই যে লগ এ বেস ই কে আমরা এলএন এ লিখতে পারি, এলএন হিসেবে লিখতে পারি, এল এন, মানে তুমি লগ ই না লিখে তুমি এলএন হিসেবে লিখবে। তুমি যেখানেই এলএন দেখতে পারবে তুমি বুঝে নেবে যে সেটা অবশ্যই বেস কত আছে, ই আছে। আর যদি শুধুমাত্র লগ দেওয়া থাকে তোমাকে বুঝে নিতে হবে সেক্ষেত্রে তার বেস কত আছে, 10 আছে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো ব্যাপারটা কি। তাহলে এইটুকু তোমাদের একটু মনে রাখতে হবে, তোমরা কিন্তু প্রতিটা জায়গা কিন্তু নোট করবে, তাহলে কিন্তু তোমাদের জন্য বুঝতে অনেকটা সুবিধা হবে। তাহলে চলো পরবর্তী ভাগে দেখা যাক। দেখো আমরা তাহলে এখন লগারিদম সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে লগারিদমের ক্ষেত্রে আমরা প্রথম কেস 1 কেস 2 দুটো আমি আলোচনা করবো। তাহলে কেস 1 কি আলোচনা করব, তাহলে এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এম হলে তাহলে এ এম কি হবে, পজিটিভ হবে এবং এ নট ইকুয়াল টু 1। সেক্ষেত্রে আমার কোন বিষয়টা আসবে, দেখো যদি তুমি কি করো কোথাও বেস উল্লেখ না থাকে তাহলে তোমাকে তাকে কি ধরে নিতে হবে, তার বেস কত আছে, 10 আছে। এটাকে কি লগারিদম বলা, কমন লগারিদম বলা হয় এটাকে। তুমি এটা কি যখন কোথাও বেস উল্লেখ না থাকে তুমি 10 ধরে নিতে পারো সেক্ষেত্রে। আবার কি যদি একই সংখ্যার লগারিদম দুটো ভিন্ন নিধনের সাপেক্ষে নেওয়া হয় বা বেসের সাপেক্ষে নেওয়া হয় তাহলে তার মান কি হবে, ভিন্ন হবে, তাহলে কিন্তু কখনোই এক হতে পারে। অর্থাৎ লগ 2 4 যে লগ 4 বেস কত 2 আর এখানে লগ 4 বেস কত 3, এর মান কিন্তু কখনোই এক হবে না, মান কিন্তু সবসময় আলাদা হবে। তাহলে বুঝতে হবে। দেখো কলনবিদ্যার ক্ষেত্রে কি হয়, লগারিদমের যেটা 10 বেস অর্থাৎ কমন লগারিদমটা সব থেকে বেশি ব্যবহার হয়। কলনবিদ্যাটা কি, যে ম্যাথমেটিক্যাল স্টাডি অফ কন্টিনিউয়াস চেঞ্জ, এই ব্যাপারটা কিন্তু তোমাদের আপাতত না জানলেও হবে।
এই ব্যাপারটা কিন্তু হায়ার স্টাডি যারা করবে বা ম্যাথমেটিক্স নিয়ে যারা পড়াশোনা করেছে তাদের জন্য স্পেশালি এই ক্যালকুলাসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কিন্তু নর্মালি তোমাদের ক্যালকুলাসের যে পোর্শনটা এটা কিন্তু কম্পিটিটিভ এক্সাম হোক বা নিচু ক্লাসে এগুলো কিন্তু তেমন কোনো গুরুত্ব নেই। তাহলে তাহলে ওই জন্য আমরা এই শুধু এটাকে জাস্ট মনে রাখবো যে কি কলন বিদ্যা বা ক্যালকুলাসের ক্ষেত্রে কি হয়, কন্টিনিউ মানে কমন লগারিদম যেটা সেটা কি বেস টেনে সেটাই সব থেকে বেশি ব্যবহৃত হয়। তাহলে এবার দেখো, যদি আরেকটা ব্যাপার কি, যদি নিধন এবং বেস, নিধন বা বেস, যেটাকে নিধন বা বেস আর সংখ্যা যদি সমান হয়ে যায়, যেটা গ্রেটার দেন 0, তাহলে সেক্ষেত্রে কি হবে, ওই লগারিদমের মানটা কত হয়ে যাবে, 1 হবে। অর্থাৎ লগ 10 যেটা 10 বেসের সাপেক্ষে হলে তার মান 1 হবে, আর লগ এ তার এ বেসের সাপেক্ষে হলে কি হবে, তার মান 1 হবে। বুঝতে পারলে? হচ্ছে এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এ। তাহলে এ নেমে কিছু মনে মনে 1 আছে। তাহলে এক্ষেত্রে আমরা সূচকের নিয়ম বলি, আপনাকে যদি বেস সমান হয় তাহলে কি পাওয়ার সমান হবে। বলতে পারলে? বা তুমি এখান থেকে দেখো তো, এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এ, লগারিদমের যে ডেফিনেশন ছিল সেখানে এটা থাকলে কি লেখা যেত, এই এই ডান দিকে যে সংখ্যা, এই ডান দিকের সংখ্যা এই বেসের সাপেক্ষে লগারিদম করলে কার সঙ্গে সমান হতো, এই পাওয়ার এক্স এর সঙ্গে সমান হতো। তাহলে এক্ষেত্রে আমরা কি জানি, যদি বেস এবং নিধন বা বেস এবং সংখ্যা যদি সমান হয় তাহলে তার মান কি 1 হয়ে যায়। তাহলে এক্স ইকুয়াল টু কি আসছে, 1 আসছে। তুমি এভাবেই করো বা এভাবেই করো, যেভাবেই করো না কেন, প্রতি ক্ষেত্রে কি আসবে, এর মান কিন্তু 1 আসবে। আরেকটা যে ব্যাপারটা দেখো, যদি কোনো ধনাত্মক বেস সাপেক্ষে একের সবসময় কি হবে, 0 হবে। অর্থাৎ তুমি ধরতেই পারো, ধরো 1, আমি এটা মনে করলাম। তাহলে এক্ষেত্রে কি, যদি বলি এক্স ইকুয়াল টু টু দি পাওয়ার 0 লিখতে পারি, তাহলে বেস যদি ইকুয়াল হয় তাহলে পাওয়ার কি হবে, সমান হবে, তাহলে কি এক্স ইকুয়াল 0 চলে আসলো। বা এখান থেকে তুমি কি লিখতে পারো, লগারিদমের সংখ্যাটা অ্যাপ্লাই করো। লগারিদমের সংখ্যা কি বলা আছে, যদি এই সংখ্যাকে এই বেসের সাপেক্ষে লগারিদম করা হয় তাহলে তার মান এক্স হবে। কারণ কি বলেছি, এক্স এর মান কি হয়, লগারিদম যে কোনো বেসে, যে কোনো ধনাত্মক বেসে করা হোক না, তাহলে তার মান কত হবে, 0 হবে। তাহলে প্রতি ক্ষেত্রে কি আসবে, 0 আসবে। তাহলে বোঝা গেল? এবার দেখো, এবার দেখো, আমরা টু টু দি পাওয়ার, আমরা প্রথমেই দেখেছিলাম যে কি, যখন এই টাইপের কোনো প্রশ্ন থাকবে তোমার লগারিদম ছাড়া কিন্তু আর উপায় নেই। তাহলে তুমি কিন্তু কমন যে নিয়মগুলো রয়েছে সেগুলো অ্যাপ্লাই করে কিন্তু এই অঙ্কটার সমাধান তুমি করতে পারবে, এই এক্সপ্রেশনটাকে তুমি সমাধান করতে পারবে না। তাহলে এই ক্ষেত্রে কি, এই লগ, এই 7 এর কি লগ, লগারিদমের মান কত, 2 এর সাপেক্ষে, তাহলে তার মান কার সঙ্গে সমান হবে, এক্স এর সঙ্গে সমান হবে। তাহলে তাহলে বুঝতে পারলে আশা করব। দেখো, যেহেতু এই টাইপের এক্সপ্রেশনকে আমরা লগারিদমের মাধ্যমে সমাধান করতে পারি, অনেক সময় আমরা কি লগারিদমকে সপ্তম মৌলিক সংখ্যা বলে থাকি। এবার দেখো, এবার আমরা কেস 2টাতে আলোচনা করব। কেস 2 বিষয়টা কি আসবে, যেখানে e টু দি পাওয়ার x ইকুয়াল টু m তো হবেই, তোমার এখান থেকে কি m কে a বেসের সাপেক্ষে লগারিদম করে তার মানে x আই সবই হচ্ছে, কিন্তু এক্ষেত্রে কি মনে রাখতে হবে, a m গ্রেটার দেন 0, এখানে এটা কি নাও হতে পারে, আবার a ইকুয়াল টু 1 এটা নাও হতে পারে। কথাটা বুঝতে পেরেছো? তাহলে যে কোনো একটা কি এক্ষেত্রে বসিয়ে আমরা কি করব, এই প্রতিটা কেস এক্ষেত্রে দেখার চেষ্টা, মানে এই কেস 2 এর মধ্যে প্রতিটা বিষয়কে আমরা আলাদা আলাদা ভাবে দেখার চেষ্টা করব। এবার দেখো, আমরা কেস 2 তে আমরা আলোচনা কি করব, লগারিদমের সংজ্ঞা যেটা আছে সেটাই আমরা ধরলাম এখানে। এবার যদি এক্ষেত্রে এমটা লেস দেন 0, অর্থাৎ এমটা যদি কি হয়, এই সংখ্যাটা যদি অর্থাৎ মানে সংখ্যাটা ঋণাত্মক হয়, অর্থাৎ কোনো ঋণাত্মক সংখ্যার লগারিদম তুমি যখন নেবে
কোনো ধনাত্মক বেসের সাপেক্ষে, তাহলে সেক্ষেত্রে কি হবে, ঋণাত্মক সংখ্যার লগারিদম কি হয়, কি অবাস্তব হয়। অবাস্তব অর্থাৎ কমপ্লেক্স নাম্বার তুমি এটা লগারিদম এর মান বের করতে পারবে এক্ষেত্রে, কিন্তু রিয়েল নাম্বারের ক্ষেত্রে তুমি কিন্তু ঋণাত্মক সংখ্যার লগারিদমটা কিন্তু বের করতে পারবে না। তাহলে বিষয়টা কি হবে, যদি আমি ধরি, ধরো কোনো একটা লগারিদম এ বেসের সাপেক্ষে আমি ধরলাম 5, এর মান কত আসছে, এর মান মনে করলাম এক্স। তাহলে বা আমি এটা যদি 2 বেস মনে করি, বেস 2 সাপেক্ষে এটা এত এক্স। এবার লগারিদমের এখান থেকে আমরা এইটা দেওয়া থাকলে আমরা কি লিখতে পারতাম, 2 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 5 মাইনাস 5 লেখা যায়। সংজ্ঞা থেকেই করছি, মানে সংজ্ঞাতে যেটা লেখা ছিল সংজ্ঞার থেকে আমরা এইটা থাকলে এইটা লিখতে পারি। এবার এই মানটা কি কখনো, এই মানটা কি সবসময় গ্রেটার দ্যান 0 না? তাহলে এই মানটা যদি সবসময় গ্রেটার দ্যান 0 হয়, তাহলে এটা কি করে ঋণাত্মক হয়, সেটা সম্ভবই নয়। তাহলে আমরা সবসময় মনে রাখবো কি, ঋণাত্মক সংখ্যার ক্ষেত্রে কি লগারিদমের মান কিন্তু অবাস্তব হয়। সেটা রিয়েল নাম্বারের ক্ষেত্রে পসিবল নয়, কিন্তু কমপ্লেক্স নাম্বার সিস্টেম যেটা রয়েছে সেখানে তুমি ঋণাত্মক সংখ্যার লগারিদম কিন্তু বের করতে পারবে। তাহলে এটা দেখো না, 0 বা 0-এর যখন আমি লগারিদম দেব কোনো ধনাত্মক বেসের সাপেক্ষে, তাহলে সেক্ষেত্রে কি হবে, তার মানটা কি হবে, অনির্ণেয় হবে। কিভাবে দেখো, আমি যদি কোনো একটা সংখ্যা 0 কে কোনো একটা সংখ্যা 2 এর বেসের সাপেক্ষে আমি লগারিদম বের করি, তাহলে এটা মনে মনে এক্স ধরি, তাহলে ফর্মুলা অনুযায়ী কি হবে, 2 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 0 আসছে। তাহলে এটা কি পসিবল কখনো না, এটা সবসময় কি আসবে, 2 টু দি পাওয়ার এক্স গ্রেটার দ্যান সবসময় 0 আসবে, এটা কখনোই 0-এর সঙ্গে সমান হতে পারে না। তাই এর মান কিন্তু, তাই এই যে 0-র লগারিদম বের করার কিন্তু এটা অনির্ণেয়, তুমি এটা বের করতে পারবে না। এবার দেখো, দেখো তাহলে যখন আমার বেসটাকে ঋণাত্মক ধরে নেব, অর্থাৎ নাম্বার 16-এর যদি লগারিদম বের করি -2 বেসের সাপেক্ষে, তাহলে এর 16-এর লগারিদম কত হবে, এমন ধরলাম এক্স। তাহলে সেটা আমি কি লিখতে হবে, 2 টু দি পাওয়ার এক্স, 2 তারপর এক্স ইকুয়াল টু 16, তাহলে -2 তারপর এক্স ইকুয়াল টু 2 টু দি পাওয়ার কত 4, তাহলে 4, প্রথমে এটাকে -2 তারপর 4 লিখতে পারো। তাহলে বেস ইকুয়াল হলে কি হবে, পাওয়ার কে ইকুয়াল, অর্থাৎ x ইকুয়াল টু 4 তুমি লিখতে পারো। তাহলে x ইকুয়াল যদি 4 লেখা যায়, এবার দেখো তো ভালো করে, আবার আমরা কি করতে পারি, log 2 16 ইকুয়াল টু y ধরে নেব, 2 টু দি পাওয়ার y ইকুয়াল টু কত 16, অর্থাৎ 2 টু দি পাওয়ার 4। এখান থেকে কি বলা হচ্ছে যে বেস সমান হয়, তাহলে পাওয়ার কি হবে, y ইকুয়াল টু 4 আসবে, ইউনিট আসবে। তাহলে y ইকুয়াল টু 4 আসছে। তাহলে আমরা এখান থেকে কি পাই, y ইকুয়াল টু 4 এবং x ইকুয়াল টু 4। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, log -2 16 ইকুয়াল টু log 2 16। তাহলে এটা কি পসিবল, আমরা কি জানি যে নিধন যদি চেঞ্জ হয়, পাল্টে যায়, তাহলে কোনো একটা সংখ্যার লগারিদমের মান কিন্তু পরিবর্তন হবে, কিন্তু এক্ষেত্রে কি আসছে, সমান আসছে। তাহলে কি মনে হচ্ছে আমাদের, কি হচ্ছে, এই যে কোনো একটা সংখ্যার লগারিদম আমি নিচ্ছি, এটা কিন্তু ইউনিক থাকছে না, ইউনিকনেসটা নষ্ট হচ্ছে। কিন্তু এক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি -2 লগারিদমের 16-এর -2 সাপেক্ষে লগারিদম নিলেও যা মান আসছে, আবার 16-এর 2 এর লগারিদমের সাপেক্ষে যদি আমি 16-এর লগারিদম করি, তাহলে সেক্ষেত্রে আবার কত মান আসছে, মান আসছে। তাহলে এই লগারিদমের ক্ষেত্রে ইউনিকনেসটা থাকছে না, যেহেতু থাকছে না, তাই এর মান এক্ষেত্রে কি হবে, মানটা কি অনির্ণেয় হবে। তাহলে বুঝতে পারলে, দেখো দেখো আমরা যদি বেস এবং সংখ্যা দুটোকে ঋণাত্মক ধরি, তাহলে সেক্ষেত্রে লগারিদমের মানটা কেমন আসবে। দেখো, আমি যদি বেস -64 আর যদি আমি যদি সংখ্যা -64 এবং বেস -4 ধরি, তাহলে সেক্ষেত্রে লগারিদম কিভাবে করবে, সেক্ষেত্রে আমি মনে করলাম এটা এর লগারিদম ভ্যালু কত হচ্ছে x, তাহলে আমরা কি লিখতে হবে, -4 টু দি পাওয়ার x ইকুয়াল টু এত,
তাহলে -4 তার কিউব, সেখান থেকে যেহেতু বেস ইকুয়াল তাই পাওয়ার ইকুয়াল মানে কি x = 3 চলে আসছে। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আমরা সেটা বলতে পারি না যে কি এভাবে থাকলে এর মান কত হচ্ছে 2 হচ্ছে। তাহলে এবার দেখো আমরা এটাকে কিভাবে লিখতে পারি, একটা ফর্মুলা আমি পরে তোমাদেরকে বলবো। লগ -16 আর লগ -4, এটা কিছু নেই, আমার মনে মনে কিন্তু এখানে 10 বেস রয়েছে। তাহলে একটু আগে আমরা দেখলাম না ঋণাত্মক সংখ্যার ক্ষেত্রে লগারিদমটা কি আসবে, ঋণাত্মক সংখ্যার ক্ষেত্রে কি বলেছি আমি, মানটা কমপ্লেক্স যেটা সিস্টেম আছে সেখানে কিন্তু তুমি অবাস্তব এর মানটা কি আসবে, অবাস্তব আসবে। তুমি কমপ্লেক্স নাম্বার সিস্টেমে কিন্তু এর মানটা নিয়ে আলোচনা করতে পারবে ডিটেলসে, আর এক্ষেত্রেও তাই। তাহলে এক্ষেত্রে আমার স্বাভাবিকভাবে কি রিয়েল নাম্বারের ক্ষেত্রে কোনো ভ্যালু এক্ষেত্রে আমরা পাবো না, অর্থাৎ আমরা কি ধরবো, অবাস্তব মান পাবো। বুঝা গেল আশা করবো। দেখো পরবর্তী ক্ষেত্রে আমরা কি a = 1 ধরি, তাহলে সেক্ষেত্রে কি আসবে, আমি মনে করলাম এটা একটা এক্সাম্পল। লগ 1/7 এর লগারিদম কি 1 বেসের সাপেক্ষে আমি যদি মনে থেকে এ ধরি, তাহলে আমি সংখ্যাটা কি লিখতে পারি, এটাকে 1 টু দি পাওয়ার বা 1 টু দি পাওয়ার x = কি হবে, 7 হবে। তাহলে কখনোই কি সম্ভব যে 1 এর পাওয়ার যে কোনো কিছু রাখলে তার মান বৃদ্ধি পেয়ে যাচ্ছে, অসম্ভব, এটা কিন্তু পসিবল না। তাই a = 1 হলে সেক্ষেত্রে মান কিন্তু অনির্ণ হয়ে যাবে। বুঝতে পারলে আশা করবো। তাহলে আমরা কি এখন আলোচনা করব, লগারিদমের সূত্রাবলীগুলো আলোচনা করব। দেখো এটাকে আমি দুটো পার্টে ভাগ করব। প্রথম পার্টে কি আলোচনা করব, যে মেইন 4টে সূত্র, জেনারেল সূত্র, যেটাকে আমরা নিউটনের পরিবর্তন সূত্র বা জেনারেল ল অফ লগারিদম বলা হয়, সেটা আলোচনা করব। তার পরবর্তী পার্টে কি করবো, বাকি নিয়মাবলীগুলো আলোচনা করব। তো চলো তাহলে দেখা যাক। দেখো তাহলে কি বলছে, প্রোডাক্ট রুল বলতে কি, যদি অনেকগুলো সংখ্যা, আমি এখানে দুটো লিখেছি, যেখানে 2 বা তার বেশি সংখ্যা পরপর গুণ আকারে থাকে, আমি যদি তার লগারিদম নিই কোনো বেসের সাপেক্ষে, তাহলে সেই বেসের সাপেক্ষে প্রতিটা সংখ্যা আলাদা আলাদাভাবে লগারিদম হয়ে যোগ হয়ে যাবে। বুঝতে পারছো। তাহলে এক্ষেত্রে লগ এ বেসের সাপেক্ষে m × n আছে, মানে কি লগ এ এম হবে, লগ এ এন হবে, মাঝখানে কি হয়ে যাবে, প্রতিটার প্লাস হয়ে যাবে। এক্ষেত্রে 3টে থাকলেও 3টে পরপর প্লাস হয়ে যেত। তাহলে পরবর্তী কি কোশেন্ট রুল বলছে, তাহলে যদি m/n এর লগারিদম a বেসের সাপেক্ষে নেওয়া হয়, তাহলে কি a বেসের সাপেক্ষে m এর লগারিদম থেকে b বেসের সাপেক্ষে n এর লগারিদম বাদ দিলেই কি হবে, এই রুলটা আমরা পেয়ে যাবো। তাহলে কি পাওয়ার রুল বলতে কি, কোনো একটা সংখ্যার পাওয়ার যাই থাকুক না কেন, তুমি যখন সেই সংখ্যাটাকে লগারিদম করবে তখন তার পাওয়ারটা কি বাইরে চলে আসবে। তাহলে বুঝতে পারলে। এরপর আমরা কি আলোচনা করব, চেঞ্জ অফ বেস, রুল, অর্থাৎ লগ এ এম, এটা তুমি কিভাবে লিখতে পারো, লগ বি এম ইন্টু, তাহলে এটাকে আবার কিভাবে লেখা যায়, যখন তুমি লগ বি বেস এ বেসের সাপেক্ষে বি লগারিদম করবে, তুমি এটাকে উল্টো লিখতে পারো, এ বেসের মানে বি বেসের সাপেক্ষে এ এর লগারিদম। তাহলে কি লেখা যাবে, লগ বি/n, তাহলে এখানে তুমি লিখতে পারো লগ বি এ। তাহলে এইটাকে তুমি এইভাবে লিখতে পারো, অর্থাৎ তুমি এটাকে সরাসরি কি লিখতে পারো, লগ m/log a। সেখানে বেস তোমার যাই থাকো না, এক্ষেত্রে আমরা কত ধরেছিলাম, বি ধরেছিলাম। তাহলে এই ফর্মুলাটা বুঝতে পারলে। তাহলে আমরা পার্ট 2 তে যাই এবার। এখানে আমরা কিছু অ্যাডিশনাল রুল বা নিয়মাবলী আলোচনা করব। অ্যাডিশনাল রুল আমরা আলোচনা করব।
দেখো এই ক্ষেত্রে যে আমি নিয়মাবলীগুলো আলোচনা করছি সেক্ষেত্রে তোমাদের মেইন পয়েন্টগুলো মাথায় রাখতে হবে যে এম এনটা কি সবসময় কি ধনাত্মক হবে, এ বিটা কিন্তু ধনাত্মক হবে, কিন্তু এ বি পুরোটাই কিন্তু একের সঙ্গে সমান হবে না। তাহলে বুঝতে পারলে? দেখো তাহলে পার্ট টুতে আমরা কি এক্সট্রা আরো কিছু ফর্মুলা সম্পর্কে আলোচনা করি। তাহলে কি জিরো রুট কোনটা আসবে? দেখো কোন একই লগারিদম তুমি যে কোনো ধনাত্মক সংখ্যার সাপেক্ষে নাও, প্রতি ক্ষেত্রে কি এর মান কত? জিরো আসবে। আইডেন্টিটি রুলটা কি? যখন বেস এবং সংখ্যা সমান হয় তখন তার মান কি হয়? ওয়ান। আর ইনভার্স রুলটা কি? এ টু দ্য পাওয়ার লগ এ এম, অর্থাৎ যদি কোনো সংখ্যা তার পাওয়ারের লগারিদমের বেসের সঙ্গে সমান হয় তাহলে এইখানে যে এমটা বা সংখ্যাটা থাকে সেটাই বাইরে চলে আসে। আবার লগারিদম অফ রেসিপ্রোকালটা কি? যদি তুমি লগ এ বেসের ওয়ান বাই এম এর লগ তুমি লগারিদম নাও ওয়ান বাই এস এর এ বেসের সাপেক্ষে, তাহলে তুমি মাইনাস অফ কি লিখতে পারো, মানে এখানে এটা কি এম মানে কত এটা, তাহলে মাইনাস ওয়ানটা বাইরে আসলো, তাহলে এ বেসের সাপেক্ষে এম এর লগারিদম আসছে। আবার এখানে চেঞ্জ অফ বেস এর মাধ্যমে আমরা কি করতে পারি? লগ এ বি ইন্টু লগ বি এ, এটা কত আসছে? ওয়ান আসছে, তাহলে আমি কি লিখতে পারি? লগ বি এর মানে বি এর লগারিদম এ বেসের সাপেক্ষে কার সঙ্গে সমান হবে? এ এর লগারিদম বি বেসের সাপেক্ষে। তাহলে বুঝতে পারলে? তাহলে পরবর্তীটা দেখা যাক। দেখো এছাড়াও আরো কিছু নিয়ম কি? লগ এ বেসের সাপেক্ষে আমি এম এর যদি লগারিদম নিই এ বেসের সাপেক্ষে, তাহলে আমরা কি সেটা যদি এম এরই বি এর সাপেক্ষে লগারিদমের সঙ্গে সমান হয়, মানে কি আমি দু ক্ষেত্রে এম এর লগারিদম করেছি, এক্ষেত্রে বেস এ এক্ষেত্রে বেস বি, তাহলে সেক্ষেত্রে বেস দুটো কি সমান হবে। একইভাবে যদি লগারিদমের ক্ষেত্রে এম এর লগারিদম এ বেসের সাপেক্ষে আবার এন এর লগারিদম যদি এ বেসের সাপেক্ষে করা হয় তাহলে সেক্ষেত্রে এম ইকুয়াল টু এ হবে। বুঝতে পারলে? এবার তুমি কি লগ অফ এই যে এম বেস এ আর এক্ষেত্রে লগ অফ এন বেস এ, এটা কার সঙ্গে সমান হবে? লগ অফ এম বেস বি লগ অফ এন বেস বি। তাহলে বুঝতে পারছি এর সঙ্গে সমান হবে। আরেকটা কি? কোনো সংখ্যার লগারিদম যদি বেস চেঞ্জ করা হয় তাহলে কিন্তু তার মান কিন্তু আর ইকুয়াল থাকে না, তার মান কিন্তু অন্য হয়ে যায়। তাহলে এই ক্ষেত্রে কিন্তু কখনোই এম এর লগারিদম এ বেসের সাপেক্ষে এম এর লগারিদম বি বেসের সাপেক্ষে এটা কিন্তু সমান হবে না। বুঝতে পারলে? তাহলে এখানে দেখো যদি বেস এবং সংখ্যা দুটোর কোনো ঘাত বা পাওয়ার থাকে তাহলে কি লিখতে পারবো আমরা? বেসের পাওয়ার বাইরে আসবে আর তার সঙ্গে ভাগ যাবে কি, মানে সংখ্যার পাওয়ার বাইরে আসবে তার সঙ্গে ভাগ যাবে কি বেসের পাওয়ার। আর এখানে বেস এবং সংখ্যা যা ছিল সেটাই থেকে যাবে, এখানে এটা বেস ছিল এটা সংখ্যা ছিল, এখানে তাই রয়ে গেছে। এবার দেখো লগ অফ এ এম ইন্টু লগ অফ বি এন হলে তুমি এটাকে ঘুরিয়ে লিখতে পারো। কি লিখতে পারো? তুমি লগ অফ এই সংখ্যাটার তুমি বেসটাকে তুমি চেঞ্জ করে দিতে পারো। বেসকে এখানে এম তাহলে এখানে বি, তাহলে এখানে লগ অফ এখানে বি ছিল এখানে এন করে দিলাম, বেসটাকে চেঞ্জ করে দিলাম সংখ্যাটা একই রেখে। আবার তুমি এক্স টু দ্য পাওয়ার লগ অফ এ বেসের ওয়াই যদি লিখতে পারো তাহলে সেক্ষেত্রে তোমার কি এক্স এর এ বেসের যে লগারিদম সেটা যদি ওয়াই এর পাওয়ারে থাকে তাহলে তুমি কি করতে পারো? এই সংখ্যাটা আর এই সংখ্যাটা দুটোকে রিপ্লেস করে লিখতে পারো। দেখো বেস কিন্তু দুটো ক্ষেত্রেই কিন্তু সেম থাকবে, দুটো ক্ষেত্রে যদি বেস সেম থাকে তাহলে তুমি এদের কিন্তু পাওয়ার এই পাওয়ার দুটো কিন্তু তুমি শিফট করতে পারো। বুঝতে পারলে? তাহলে আরেকটা জায়গা, যদি লগ অফ এক্স প্লাস ওয়াই কে লগ এক্স প্লাস লগ ওয়াই দেওয়া থাকে তাহলে সবসময় তুমি মনে রাখবে সমাধানটা কি হবে এক্ষেত্রে? এক্স ইকুয়াল টু বা ফর্মুলাটা কি হবে এক্ষেত্রে? এক্স ইকুয়াল টু ওয়াই বাই ওয়াই মাইনাস ওয়ান। আর যদি এক্স মাইনাস ওয়াই থাকে সেক্ষেত্রে লগ এক্স, এটা লগ এক্স মাইনাস লগ ওয়াই এর সঙ্গে সিমিলার হয় তাহলে সেক্ষেত্রে কি হবে? এক্স এর মান কি হবে? ওয়াই স্কোয়ার বাই ওয়াই মাইনাস ওয়ান। তাহলে দেখো পরবর্তী যে রুলস গুলো রয়েছে সেগুলো দেখো। যদি এক্সটা গ্রেটার দেন ওয়ান হয় এবং ওয়াই এবং জেড যদি কি হয়, ওয়াই থেকে জেড বড় এবং প্রত্যেকে গ্রেটার দেন জিরো হয় বা ধনাত্মক হয়, সেক্ষেত্রে মনে রাখবে কি
এই এক্স যেহেতু এটা গ্রেটার দেন 1, তাই এক্স এই বেসের সাপেক্ষে এক্ষেত্রে কি হবে, তুমি বোথ সাইডে লগারিদম নিলে কি হবে, লগ ওয়াইটা লগ জেড এর থেকে বড় হবে, সেটা এক্স বেসের সাপেক্ষে। এবার এক্ষেত্রে তুমি দেখো এ গ্রেটার দেন বি গ্রেটার দেন 0, অর্থাৎ দুটো পজিটিভ নাম্বার যদি আমি কনসিডার করি, আমি এ বেসের সাপেক্ষে এক্স এর লগারিদম করব আর বি বেসের সাপেক্ষে এক্স এর লগারিদম করব। মনে রাখবে বেসের ক্ষেত্রে যেটা বড় হবে সেই সংখ্যা মানে কোনো সংখ্যার লগারিদম বের করলে কি হবে, তার মানটা ছোট, অর্থাৎ বেস যে ক্ষেত্রে বড় সেক্ষেত্রে কি হবে, তার মানটা সেই লগারিদমের মানটা কিন্তু ছোট হবে। অর্থাৎ এক্ষেত্রে কি দেখলাম এ গ্রেটার দেন বি, কিন্তু এখানে দেখতে পাচ্ছি কি যখন আমি এক্স এর লগারিদম নিচ্ছি এর সাপেক্ষে, সেটা এক্স এর লগারিদম বি এর সাপেক্ষে ছোট হচ্ছে। তাহলে পরবর্তী দেখা যাক যে কি জি এক্সটা কি 0 এবং 1 এর মধ্যে, অর্থাৎ এক্সটা 1 এর থেকে ছোট হচ্ছে, 1 এর থেকে ছোট ধনাত্মক সংখ্যা, আর কি ওয়াই জেডটা কি এরা দুজনেই ধনাত্মক সংখ্যা, যেখানে ওয়াইটা কি জেড এর থেকে বড় হবে। তাহলে এক্ষেত্রে যেহেতু এক্সটা 1 এর থেকে ছোট, আমি এক্স এর সাপেক্ষে ওয়াই এবং জেড এর যখনই লগারিদম নেব, যেহেতু 1 এর থেকে ছোট, তাই এক্ষেত্রে মনে রাখবে যেটা বড় থাকবে, আর যদি ওয়াই যেহেতু বড় জেড যেহেতু ছোট, তাই কি হবে ওয়াই এর লগারিদম জেড এর লগারিদম থেকে কি হবে, ছোট হবে। কেন ছোট হবে, যেহেতু এটা এক্ষেত্রে বড় হওয়ার কথা ছিল না, যেমন এখানে করেছি আমরা, এখানে করেছি, যেহেতু এক্সটা গ্রেটার দেন 1 ছিল, তাই যখন লগারিদম নিয়েছি তাই লগ জেড আর লগ মানে লগ ওয়াই লগ জেড এর থেকে বড় হয়েছে, কিন্তু এক্ষেত্রে কেন লগ ওয়াই লগ জেড এর থেকে ছোট হচ্ছে, যেহেতু এক্সটা লেস দেন 1। বুঝতে পারলে? আর পরবর্তী ক্ষেত্রে কি বলা হচ্ছে, যদি এক্স ওয়াই গ্রেটার দেন 1 হয়, তাহলে মনে রাখবে যে কি ওয়াই এর লগারিদম এক্স বেসের সাপেক্ষে কত হবে, গ্রেটার দেন 0 হবে। আবার পরবর্তী একটা কি দেখা যাক, যদি এক্সটা কি 1 এর থেকে ছোট হয় এবং ওয়াইটাও যদি 1 এর থেকে ছোট হয়, তাহলে ওয়াই এর লগারিদম এক্স বেসের সাপেক্ষে সবসময় কি 0 এর থেকে ছোট হবে, অর্থাৎ নেগেটিভ সংখ্যা হবে। আর যদি এক্স গ্রেটার দেন 0 এবং ওয়াই লেস দেন 1 যদি এরকম হয়, তাহলে মনে রাখবে কি এক্ষেত্রে ওয়াই বেস এক্স বেসের সাপেক্ষে ওয়াই এর লগারিদম কি হবে, গ্রেটার দেন 0 হবে, অর্থাৎ পজিটিভ হবে। তাহলে তোমরা এই সমস্ত যে দেখো নিয়মাবলীগুলো তোমরা বারবার অভ্যাস করলে কিন্তু তোমাদের মনে থেকে যাবে, কিন্তু লগারিদমের ক্ষেত্রে নিয়মাবলী কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রতিটা সূত্র তোমাকে অ্যাপ্লাই করে করে কিন্তু তোমাকে অঙ্কগুলো করে আসতে হবে। তুমি পার্টিকুলারলি বলতে পারবে না যে এই অঙ্কটার জন্য এই সূত্রটা তুমি অ্যাপ্লাই করবে। তোমার একটা অঙ্কের মধ্যে 3-4টে ফর্মুলা বা 3-4টে রুলস তুমি কিন্তু অ্যাপ্লাই করে তোমার অঙ্কগুলো করতে হবে। দেখো যদি এই ফর্মতে দেওয়া থাকে যে a টু দ্য পাওয়ার b, যেখানে a b পজিটিভ, তাহলে এই ফর্মতে থাকলে তোমাকে বলতে হবে যে এর কতগুলো ডিজিট থাকতে পারে। তাহলে সেটা তুমি কি করে বের করবে, সেটা তুমি লগারিদমকে ব্যবহার করে খুব সহজে তুমি সেটা করতে পারবে। দেখো তুমি নর্মালি তুমি যাবে যে 10 কিউ, তাহলে তুমি এটা দেখে তো তুমি জানবে কি হবে, তাহলে 4টে ডিজিট আছে। কিন্তু যদি আমি 3 টু দি পাওয়ার 15 করি, তাহলে তুমি সেক্ষেত্রে কি করে বলবে এর কতগুলো ডিজিট থাকতে পারে। তাহলে সেটা আমরা কিভাবে বের করবো, লগারিদমের সাহায্যে খুব সহজে বলতে পারি যে এই a টু দি পাওয়ার b ফর্মতে কতগুলো ডিজিট বা কতগুলো অঙ্ক থাকতে পারে। তাহলে আমরা আগে দেখি লগারিদমের মেইনলি কয়টা পার্ট থাকে, লগারিদমের দুটো পার্ট থাকে। আমি যদি লগ 20 নিই 10 বেসের সাপেক্ষে, তার মান কে 1.301029 হয়। তাহলে এক্ষেত্রে সবসময় রাখবে প্রথম যে দশমিকের আগের যে পার্টটা এটাকে অখণ্ড সংখ্যা বলা হয়, আর দশমিকের পরের যে অখণ্ড সংখ্যা পার্ট এটা, আর পরবর্তী যেটা দশমিক ভগ্নাংশ পার্ট। তাহলে সবসময় আমাদের এইখানে যে সংখ্যাটা আসছে এটার উপর নির্ভর করবে আমাদের এই কতগুলো ডিজিট আছে। যদি এখানে যেহেতু এখানে 1 এসছে, তাই আমি কি ফর্মুলা কি হবে 1 + 1, তাহলে কত 2 হয়ে যাবে। যদি এখানে 7 আসতো, তাহলে কিন্তু 7 + 1 মানে যাই আসুক এই অখণ্ড সংখ্যার এই জায়গাতে যাই আসুক না কেন, এখানে তার সঙ্গে আমি 1 যুক্ত করলেই আমি এই যে
এ টু দি পাওয়ার বি ফর্মতে যে সংখ্যাটা আছে এই সংখ্যার কতগুলো ডিজিট থাকতে পারে সেটা আমরা পেয়ে যাবো। এবার কয়েকটা এক্সাম্পল দেখলে তোমরা খুব সহজে বুঝতে পারবে কি হবে। 3 টু দি পাওয়ার 15 আর 10 টু দি পাওয়ার 4, তাহলে এক্ষেত্রে আমরা দেখি এর কতগুলো ডিজিট হবে। এক্ষেত্রে আমি যখন সিম্পলিফাই করে এটাকে লিখবো তাহলে এর ক্ষেত্রে কত আমি ডিজিট পাবো। তাহলে দেখো তুমি নর্মালি বুঝতে পারছো, তাহলে 10 এর উপর মানে কত, একের পরে কটা শূন্য, চারটে শূন্য, তাহলে দেখতেই পাচ্ছ 5টা ডিজিট। তাহলে আমি এটা লগারিদম অ্যাপ্লাই করে কিভাবে করতে পারি, লগ 10 বেসের সাপেক্ষে আমি 10 টু দি পাওয়ার 4 নিই। তাহলে যে কোনো কি আমরা ফর্মুলা কি দেখেছিলাম যে লগ অফ এম টু দি পাওয়ার এন থাকলে এন বাইরে চলে আসে লগ অফ এম হয় না, একইভাবে 10 4 বাইরে চলে আসে তাহলে লগ অফ 10 বেসের 10। তাহলে যেহেতু বেস আর সংখ্যা সমান তাই এর মান কি হবে 1 হবে, তো এটা 4 হবে। যেহেতু এটা 4 তাহলে এখানে নিশ্চয়ই এটাকে এইভাবে লেখা যায়। তাহলে অখণ্ড সংখ্যার জায়গায় অখণ্ড সংখ্যার পার্টে 4 আছে, তাহলে অ্যান্সার কত হবে 4 প্লাস 1। তাহলে দেখো 5টা ডিজিট, দেখো মিলেছে কিনা। তাহলে একইভাবে এখানে 3 টু দি পাওয়ার 15 এই ক্ষেত্রে আমার কয়টা ডিজিট থাকবে সেটা বলতে পারছি, সেটা আমাদের বের করতে হবে। তাহলে নর্মালি আমরা দেখি ক্যালকুলেশন গুণ করতে গেলে অনেকটা টাইম লেগে যাবে। তাহলে এই ক্ষেত্রে আমরা লগারিদম করি, তাহলে 15 বাইরে চলে আসবে, 15 বাইরে চলে আসলে লগ 3, তাহলে 15 ইন্টু কত হচ্ছে, এটা কত 0.4771 লগ 3। দেখো লগ 2 লগ 3 এসব কিছু মান তোমাদের কিন্তু মুখস্থ রাখতে হবে। তাহলে এক্ষেত্রে দেখো, তাহলে দেখো এখানে আমি কি 7.1565 এই মানটা তুমি ক্যালকুলেশন করে দেখো, এই মানটা আসবে। তাহলে এখানে কটা আছে, কোন কোন সংখ্যাটা আছে, অখণ্ড সংখ্যার পাটে 7 আছে। তাহলে যেহেতু 7 আছে তাহলে 7-এর সঙ্গে তুমি 1 যুক্ত করবে, তাহলে কত আসছে 8 আসবে। তাহলে কটা ডিজিট থাকবে এক্ষেত্রে, 8টা ডিজিট থাকবে। আমরা সিম্পলি একটা তুমি তোমার ফোনের ক্যালকুলেটরটা বের করো, ফোনের 15 দেখি 3 টু দ্য পাওয়ার 15 যদি দেখি তাহলে কত আসছে, এর মান কত আসছে 14348 কটা ডিজিট আছে দেখো তো, কটা অঙ্ক আছে 1 2 3 4 5 6 7 8, তাহলে 8টা আছে, পেয়ে গেলাম। তাহলে এই এই পদ্ধতিতে তুমি কিন্তু বলতে পারবে এক্ষেত্রে কটা ডিজিট থাকবে। অনেক ক্ষেত্রে এই টাইপের কনসেপ্ট তোমার কাজে লাগবে, সেটা পরবর্তী ক্ষেত্রে দেখতে দাও। লগারিদমের ক্ষেত্রে কয়েকটা মান তোমাকে কিন্তু মনে রাখতে হবে। যে দেখো কোনো সংখ্যার লগারিদম 10 বেসের সাপেক্ষে নিলে কি মান আসতে পারে সেই মানগুলো একটা লিস্ট আমি এখানে দিয়ে দিলাম। এগুলো জাস্ট মুখস্থ করে রাখবে, কেননা বিভিন্ন পরীক্ষাতে ডাইরেক্ট এগুলোর অ্যাপ্লিকেশন না আসে। তাহলে তোমাকে মান বের করতে বললো, যেখানে তোমাকে লগ 3 মান বসাতে হবে বা লগ 4 এর মান বসাতে হবে। তাহলে তোমরা দেখো লগ আমরা কি জানি যে একের লগারিদম যে কোনো বেসের সাপেক্ষে কত হয় 0 হয়। তাহলে লগ 2 মান কত হচ্ছে 0.3013, এভাবে পরপর করে প্রতিটা তোমরা মানগুলো নোট করে নিতে পারো। এবার আবার কি দেখি লগ 10 এর মান কত 1 হয়। কেন 1 হয়, কেন লগ 10 বেস সংখ্যা 10 তাহলে সিমিলার 1 হবে। তাহলে লগ 1 থেকে লগ 10 পর্যন্ত প্রতিটা মান 0 থেকে 1 এর মধ্যে রয়েছে না। লগ 10 এর মান কত হচ্ছে 1 হচ্ছে, আর লগ 100 এর মান কত হবে, অর্থাৎ লগ 2 লগ 10, যেহেতু বেস 10 প্রতি ক্ষেত্রে তাই এর মান কি হবে 1 হবে, তাহলে 2 হবে। অর্থাৎ লগ 10 থেকে লগ 100 পর্যন্ত যে মানগুলো প্রতিটা মান 2 এবং কত 1 এর মধ্যে থাকবে। বুঝতে পারলে? তাহলে এত বেশি মনে রাখার দরকার নেই, শুধু এই কনসেপ্টটাকে মনে রাখো। অনেক ক্ষেত্রে তোমাকে এই ইনইকুয়ালিটির অঙ্কগুলো করতে গেলে এইটা কাজে লাগতে পারে। তাছাড়া তুমি 1 থেকে 10 পর্যন্ত মানগুলো শুধু মুখস্থ করবে। তাহলে দেখো 10 বেসের সাপেক্ষে তো মানগুলো ছিল, তাহলে ই বেসের সাপেক্ষে আমরা কি বলতে পারি ln x বলি সবসময়, লগকে আমরা ই বেসের সাপেক্ষে ln বলি। তাহলে সেক্ষেত্রে আমার প্রতিটা মান মনে রাখার দরকার নেই, তুমি লগ ln 1 মনে রাখতে পারো যার ভ্যালু হচ্ছে 0। আর 10 ই বেসের লগারিদম 10 এর মান কত হবে 2.302585, এইটুকু মনে রাখো, আর এর থেকে বেশি মনে রাখো। তাহলে এখন ক্লাসটি এখানেই শেষ করছি, তোমরা দেখতে থাকো। পরবর্তী আমি প্র্যাকটিস কোশ্চেন কিছু নিয়ে আসবো।
প্র্যাকটিসের মাধ্যমে তোমাদেরকে প্রতিটা ফর্মুলা আরও বোঝানোর চেষ্টা করব। তাহলে প্রত্যেকে দেখতে থাকো, সঙ্গে থাকো, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকো। আমি চেষ্টা করবো তোমাদের পাশে থাকার।